नमस्ते दोस्तों, एबीपी आनंदेर हर एक दर्शक को हीरू का प्रणाम और इंटरनेशनल न्यूज लेकर आज আমার সাথে আছে अंग्रेजों के जमाने के जेलर। हम अंग्रेजों की जमाने की जेलर है। हमारे अनेक बदली के बाद भी हम नहीं बदले। बदलने की जरूरत भी नहीं है। चलिए शुरू करा जाक। फिर देखा इंटरनेशनल न्यूज 2025। जेलर साहब, आपको पता है पहलगांव ते इस बार कितनी शर्मनाक टेररिस्ट अटैक हुआ? हमारी देश में अटैक। हमरा ओदे छट्टी का दूध याद दिला दिया सिंदूर काउंटर अटैक में। वो सब न्यूज देखे नहीं। 22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওয়ে 25 জন নিরীহ হিন্দু পর্যটকদের খুন করে তাদের স্ত্রীদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। পেহেলগাঁও হামলার প্রতিশোধ, জঙ্গিদের ধরতে শুরু হয় অপারেশন মহাদেব। সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান অপারেশন মহাদেবে নিকেশ করা হয় 3 জঙ্গিকে, যার মধ্যে 2 জন সুলেমান এবং ইয়াসির পেহেলগাঁওয়ের নৃশংস হামলার সঙ্গে যুক্ত ছিল, যারা পাকিস্তান থেকে এসে নিরীহ নিরপরাধ ভারতীয়দের প্রাণ নিয়েছিল। 6 মে মধ্যরাতে পাল্টা ভারতীয় সেনার বদলা, অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে থাকা লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সদর দফতর, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, লঞ্চ প্যাড ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। মিডনাইট স্ট্রাইকে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকেতে লস্কর ই তৈবা সদর দফতর। বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার ও হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার সহ 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পেহেলগাঁওয়ে গণহত্যার পরই আন্তর্জাতিক মঞ্চে চাপ বাড়ে পাকিস্তানের ওপর। জঙ্গি হামলার কড়া নিন্দা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরাস। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকেও পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার কড়া নিন্দা করা হয়। এদিকে পেহেলগাঁওয়ে গণহত্যার ঘটনায় ঘরেও চাপ বাড়ে পাকিস্তানের। জঙ্গি হামলাকে ট্র্যাজেডি বলে কড়া নিন্দা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে শান্ত থাকার আবেদন জানায় ব্রিটেন। ভারতের প্রত্যাঘাতের মধ্যেই গৃহযুদ্ধ সামলাতে নাস্তানাবুদ হতে হয় পাকিস্তানকে। অপারেশন সিঁদুরের পরই বালুচিস্তানে পাক সেনার কনভয় আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেয় বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে 14 জন পাক সেনার। তার আগে চলতি বছরের মার্চ মাসে কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেস অপহরণ করে নেয় বালোচ লিবারেশন আর্মি। সংঘর্ষে একাধিক পাকিস্তানি সেনার মৃত্যু হয়। এরই মধ্যে প্রশ্ন ওঠে, পাকিস্তানে জেলের ভেতরে কি হত্যা করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে? বন্দী ইমরান খানের সঙ্গে তার বোনদের ও ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাদের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ইমরান খান বেঁচে আছেন কিনা তা নিয়ে জোরালো চর্চা শুরু হয়। পরে অবশ্য পাক সরকারের অনুমতির পর জেলে গিয়ে দাদার সঙ্গে দেখা করেন ইমরানের বোন উজমা খান। তার দাবি, প্রবল মানসিক অত্যাচারের শিকার ইমরান। हमारे पड़ोसी बांग्लादेश झमेला से बेरोते पारलो ना। अरे हम जब झमेला से ना निकल सके तो ओरा की करे बेरोबे। वो सब छोड़िए जेलर साहब, वो खबर देख लेते हैं। Only one sentence, that is sentence of death. যে কোটা বিরোধী আন্দোলন ঘিরে 2024-এ উত্তাপ ছড়িয়েছিল বাংলাদেশে, 2025-এ তা কার্যত আগ্নেয়গিরির রূপ নিল। 2024-এর জুলাই মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ক্ষমতায় বসেছিলেন মোহাম্মদ ইউনূস। 2025-এর 17 নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বঙ্গবন্ধু কন্যার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাইদকে হত্যার আদেশ, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যার নির্দেশ ও আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে খুন, এই 5টি অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাজা শোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণা হতেই তীব্র প্রতিক্রিয়া দেন মুজিব কন্যা শেখ হাসিনা। বিবৃতিতে তিনি লেখেন, এই রায় পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মৃত্যুদণ্ডের এই কুৎসিত সাজায় অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা চরমপন্থীদের নির্লজ্জ খুনি মানসিকতা সামনে চলে এসেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই নতুন করে উত্তপ্ত হতে শুরু করে পদ্মাপাড়ের দেশ। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চলেছিল আগেই। এরপর শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় হতেই অবশিষ্ট স্মৃতিটুকু উপড়ে ফেলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও একই ছবি। বাড়ির সামনে পড়ে আছে ফ্রিজ, খাট, ওয়ার্ড্রপ, সোফা সহ নানা সামগ্রী। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাল্টা একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁসির সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশে জাঁকিয়ে বসেছে পাকিস্তান, ক্যান্টনমেন্টের মধ্যেই রয়েছে পাক গুপ্তচর সংস্থা ISI এর অফিস, এমনই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শরীফ ওসমান হাদির খুনের প্রতিবাদের নামে নতুন করে আগুন জ্বলে বাংলাদেশে। 12 ডিসেম্বর ঢাকার পুরনো পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। জুলাই আন্দোলনের অন্যতম মুখকে গুলি করা হয় মাথায়। সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। 18 ডিসেম্বর রাতে মৃত্যু হয় তার। হাদির মৃত্যু সংবাদ বাংলাদেশে পৌঁছানোর পরই তাণ্ডব শুরু করে হাদি অনুগামীরা। তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। খুন, ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথর বৃষ্টির পাশাপাশি চট্টগ্রামেও হামলার মুখে পড়ে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অফিস। তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সংস্কৃতি কেন্দ্র ছায়ানটও। আগুন লাগানো হয় ঢাকার অন্যতম সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও। জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয় প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদপত্রের দপ্তর। হামলা চালানো হয় 32 ধানমন্ডিতে মুজিবের ভাঙা বাড়িতে। সেই বাড়িতেও পড়ে বিক্ষোভকারীদের হাতুড়ির ঘা। হামলার চেষ্টা হয় সংসদ ভবনেও। 21 ডিসেম্বর ওসমান হাদির শেষকৃত্যে শাহবাগ চত্বরে বিপুল জমায়েত হয়। হাজির ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসও। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর উপস্থিত জনতার একাংশ জোর করে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন। 2026-এর 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। আসন্ন নির্বাচন ভেস্তে দিতেই ওসমান হাদিকে গুলি করে খুন করা হয়েছে, এমনই মারাত্মক অভিযোগ করেছেন নিহতের দাদা ওমর হাদি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। নৈরাজ্যের বাংলাদেশে নৃশংসভাবে খুন করা হয় এক হিন্দু যুবককে। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করে প্রকাশ্যে তার মৃতদেহ জ্বালিয়ে দেয় উন্মত্ত দুষ্কৃতীরা। বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ির দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার 7 বছরের মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার মৃত্যু হয় তার বড় মেয়েরও। এখনও চিকিৎসাধীন তার স্ত্রী ও এক মেয়ে। অস্থির এই পরিস্থিতির মধ্যে 17 বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। খালেদা পুত্র দেশে ফেরার আগে নতুন করে উত্তেজনা ছড়ায় ঢাকায়। বুধবার সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণে মৃত্যু হয় 21 বছরের এক যুবকের। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন সিয়াম মজুমদার নামে ওই যুবক। ফ্লাইওভার থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ওই যুবকের। শুধু বাংলাদেশ নয়, ভারতের আরেক প্রতিবেশী রাজ্য নেপালেও চলতি বছরে দেখা দিয়েছিল প্রবল অশান্তি। দফায় দফায় গণবিদ্রোহের আগুনে পুড়ল নেপাল। লুটপাট, অগ্নিকাণ্ড, ডিএসপিকে পিটিয়ে খুন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সেনার কপ্টারে পালান পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চাপের মুখে 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল কেপি শর্মা ওলির সরকার, কিন্তু তাতে বিদ্রোহের আগুন বিন্দুমাত্র কমেনি। প্রবল চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সহ 11 জন মন্ত্রী। পদত্যাগী উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ধাওয়া করে মারধর করা হয়। গণ অভ্যুত্থানে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 72 বছরের সুশীলা কার্কি, কিন্তু শান্তি স্থায়ী হয়নি। ফের জেনজি ও সিপিএন ইউএমএল সমর্থকদের সংঘর্ষে নভেম্বরের শেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আবার পুলিশকে লক্ষ্য করে হয় ইট বৃষ্টি, অগ্নিসংযোগ। নতুন করে কারফিউ জারি করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। গাজা ওয়ার
शांति को भाजा भाजा कर दिलो जेलर साहब। अच्छा, शांति के ऊपर आक्रमण, बहुत अच्छे। लेकिन वो लोग भूल गए हम अंग्रेजों की जमाने की जेलर है। वो खबर देख लेते हैं। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, মৃত্যু মিছিল, ইসরায়েল ও ইরানের ভয়ঙ্কর যুদ্ধ। চলতি বছরের 13ই জুন ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের এয়ার স্ট্রাইক, 200টি ফাইটার জেট নিয়ে হামলা। থেমে থাকেনি ইরানও, দু দফায় 150রও বেশি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ে তারা। ইসরায়েলের দুটি F-35 যুদ্ধবিমানকে গুলি করে নামানোরও দাবি করে ইরান। উত্তাপ আরও বাড়িয়ে তোলে ইসরায়েল ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহান 3টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা, তাতেও নতি স্বীকার করেনি ইরান। তারপরেও ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে গেছে ইসরায়েলের দিকে। জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ ইসরায়েলের একের পর এক শহরে পাল্টা প্রত্যাঘাত হানে ইরান। ভয়ঙ্কর যুদ্ধে গাজা ভূখণ্ড কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। একের পর এক হাসপাতাল, বহুতল ধ্বংসস্তূপের চেহারা নেয়। হাজার হাজার মানুষের মৃত্যু, আহত অসংখ্য। যুদ্ধবিরতি ভেঙে বারবার মিসাইল অ্যাটাক। তবে যুদ্ধের ভয়াবহতা, ক্ষতচিহ্ন, বিষণ্ণতাকে সঙ্গে নিয়েই বড়দিনের জন্য সেজে ওঠে প্যালেস্তাইন। প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এখন তা এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি আলোচনার তোড়জোড় চলছে। শান্তি পরিকল্পনার মধ্যস্থতায় রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো ওয়াশিংটন এবং কিভ 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে কাজ করছে। যদিও সীমান্তের নিয়ন্ত্রণ এবং ন্যাটোর সদস্যপদ নিয়ে দুপক্ষের অনড় অবস্থানের কারণে স্থায়ী শান্তি চুক্তি এখনো অনিশ্চিত। 2026 সালে এই যুদ্ধের অবসান ঘটবে, উত্তর দেবে সময়। इसके साथ ही बहुत सारी प्राकृतिक विपर्यय और दुर्घटना इस साल के आकाश को भारी कर दिलो। कभी किसी का अटैक या एक्सीडेंट दुनिया को हिला के रख दिया। चलो सब खबर देख लेते हैं। নতুন প্রধানমন্ত্রীকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এই দাবিতে উত্তাল হয় ফ্রান্সের বিভিন্ন শহর। খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও জনগণের মধ্যে, দাবি ওঠে প্রেসিডেন্টের ইস্তফারও। হাজার বছরের পুরনো মন্দির নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষ। জুলাইয়ের গোড়ায় সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী। তাতে দুতরফেই বেশ কয়েকজন সেনা ও নাগরিক হতাহত হন। চলতি বছরে একাধিক বড় ভূমিকম্পে কাঁপল পৃথিবীর বিভিন্ন প্রান্ত। মার্চের 28 তারিখ মায়ানমারের শক্তিশালী ভূকম্পন। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 7.9। মৃত্যু হয় প্রায় 5,500 মানুষের। এরপর 31শে আগস্ট আফগানিস্তানে প্রবল ভূমিকম্প। সেই কম্পন অনুভূত হয় দিল্লিতেও। সেই কম্পনে মৃতের সংখ্যা প্রায় 2200। তার আগে এই বছরের জানুয়ারি মাসে তিব্বতেও শক্তিশালী ভূমিকম্প হয়, সেখানেও মৃতের সংখ্যা ছিল প্রায় 400। सिर्फ जमीन में ही नहीं, अंतरिक्ष में भी এই বছর অনেক চমক দেখা গেল। आधे शुभांशु के साथ अंतरिक्ष में जाओ, आधे सुनीता विलियम्स के साथ उधर से वापस आओ, और अभी मुझे वो सब खबर दिखाओ। Captain Shukla, are you ready for the ride? 1984 পর 2025, রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা। 41 বছর পর মহাকাশে আর এক ভারতীয়। 2025-এর 25শে জুন ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। অভিযানের নাম অ্যাক্সিয়ম 4, বাহন স্পেসএক্সের ড্রাগন মহাকাশ যান। মহাকাশে 60টিরও বেশি গবেষণা শেষ করে 18 দিন পর মর্তে পা রাখেন তিনি। ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের বুকে সফল অবতরণ করে স্পেসএক্স ড্রাগন। এদিকে চলতি বছরের 19শে মার্চ পৃথিবীতে ফিরে এসেছেন মহাকাশ কন্যা সুনিতা উইলিয়ামস। গিয়েছিলেন 8 দিনের জন্য, কিন্তু মহাশূন্যে আটকে থাকতে হয়েছে 286 দিন। তবে 900 ঘন্টারও বেশি সময় ধরে প্রায় 150টি বিষয়ের গবেষণা করেছেন তারা। ঠিক ছিল 8 দিন মহাকাশে থেকে ফিরে আসবেন সুনিতা সহ 4 জন বিজ্ঞানী, কিন্তু গ্যাস লিক হওয়া থেকে থ্রাস্টার অকেজো হয়ে পড়া, বোয়িংয়ের যানে একাধিক ত্রুটি ধরা পড়ে। বহু চেষ্টাতেও সেই সব সারানো যায়নি, ফলে অনির্দিষ্টকালের জন্য মহাকাশে আটকে পড়েন সুনিতারা। শেষমেশ ইলন মাস্কের স্পেসএক্সের ক্যাপসুলে চড়ে সুনিতা সহ 4 মহাকাশচারী ফেরেন পৃথিবীতে। যেন সত্যিই বাহুবলী, ঘাড়ে অতিকায় ওজন তুলে সোজা মহাকাশ। ডিসেম্বরের শেষ সপ্তাহে অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে আমেরিকার ব্লু বার্ড 2 উপগ্রহকে কক্ষপথে রাখল ইসরো। এই উপগ্রহর ওজন 6000 কেজি। মূলত টেলিকমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে কাজ করবে ব্লু বার্ড।
শুধু রেকর্ড ওজনের স্যাটেলাইট নয়, ব্লুবার্ডকে মহাকাশে পাঠিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসরো। বিশ্বজোড়া উপগ্রহের বাণিজ্যিক উৎক্ষেপণের বাজারে এর ফলে অনেক দূর এগিয়ে গেল ভারত। আগামী দিনে এই মাধ্যম ভারতের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারকে আরও ধনী করতে চলেছে। পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে সুপার আর্থের খোঁজ। পৃথিবীর মতো কিন্তু আকারে বড় বলে এই ধরনের গ্রহ সুপার আর্থ নামে পরিচিত, যেখানে জলের সন্ধান থাকতে পারে বলে মনে করছেন পেন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের বাতাসে বিদ্যুতের কড়কড়ানি শব্দ শুনতে অবাক লাগলেও নাসা রোভারের ক্যামেরা আর মাইক্রোফোনে ধরা পড়েছে এই বিরল ঘটনা, যাকে লাল গ্রহের বুকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা মিনি লাইটনিং বলছেন মহাকাশ বিজ্ঞানীরা। টানা পর্যবেক্ষণ চালিয়ে বিদ্যুৎ চমক নথিবদ্ধ করেছে নাসা রোভার পার্সিভিয়ারেন্স। নাসার বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহের অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলে এই ধরনের বিদ্যুৎ চমকানোর ঘটনা বেশ বিরল। মূলত ধূলিঝড়ের সময় তা উৎপন্ন হয়। বাতাসের ঘর্ষণে ধূলিকণা যখন চার্জড হয়ে ওঠে তখনই সেখানে ক্ষুদ্রাকৃতির বজ্রপাত বা বৈদ্যুতিক নিঃসরণ ঘটে। চরকাবুরির দেশে হাজির নীলভূত। বেসরকারি উদ্যোগে চন্দ্রাভিযান অবশেষে সফল। বিপর্যয় এড়িয়ে চাঁদের বুকে সফলভাবে মহাকাশযান নামাতে সক্ষম হলো বেসরকারি সংস্থা। নিখুঁতভাবে অবতরণ করল ল্যান্ডার। চলতি বছর 2রা মার্চ চাঁদের মাটি ছুঁয়ে নতুন নজির গড়ল টেক্সাসের ফায়ারফ্লাই অ্যারোস্পেস সংস্থার তৈরি ব্লু ঘোস্ট। डोनाल्ड ट्रंप अब बहुत खड़ूस हो गया है। नया टैरिफ चपा लो हर देश के ऊपर। हमारी देश की ऊपर टैरिफ, हमारी देश की ऊपर टैरिफ माने बिजनेस में रुकावट, इकोनॉमी खती। दिखाओ, अरे वो टैरिफ वाला खबर दिखाओ। দ্বিতীয়বার আমেরিকার মসনদে ফিরে ভারতের উপর চড়া শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের। প্রথমে 25% শুল্ক চাপায় আমেরিকা, তারপরও ভারত রাশিয়ার থেকে খনিজ তেল কেনা বন্ধ না করায় আরও 25% শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ 50%, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেন, ভারত আমেরিকার বন্ধু দেশ হলেও অনেক বেশি শুল্ক নেয়। ওয়াশিংটনের আরও অভিযোগ, ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে ইন্ধন দিচ্ছে। 27 আগস্ট থেকে ভয়ঙ্কর চড়া হারে শুল্ক ভারতের ওপর কার্যকর হয়। আমেরিকার এই শুল্কযুদ্ধের শুরুতে উদ্বেগ তৈরি হলেও ভারতের অর্থনীতি দ্রুত সেই ধাক্কা কাটিয়ে ওঠে। বর্ধিত শুল্কের প্রভাবে ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রনিক্স এবং রত্ন ও অলংকার সহ বেশ কিছু ক্ষেত্র প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 2 মাসের ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। নভেম্বর মাসের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে রপ্তানি বাণিজ্যে জোয়ার এসেছে এবং আমদানির হার কমেছে, যার ফলে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2024 সালের নভেম্বরে যেখানে বাণিজ্য ঘাটতি ছিল $31.93 বিলিয়ন, চলতি বছরে তা কমে হয় $24.53 বিলিয়ন। শুল্ক সংঘাতের আবহে নানা চড়াই উতরাইয়ের পথ বেয়ে এগিয়েছে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক। শুল্ক শাস্তি বজায় রেখে এদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিতে থাকে ওয়াশিংটন। বর্তমানে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $200 বিলিয়ন। নতুন চুক্তির লক্ষ্য 2030 সালের মধ্যে তা বাড়িয়ে $500 বিলিয়ন করা। তা নিয়ে দুদেশের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। রাশিয়া থেকে খনিজ তেল কেনার বিষয়ে নরেন্দ্র মোদীর সরকার অনড়। আবার ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি 2026 থেকে আমেরিকা থেকে 1 বছরের জন্য রান্নার গ্যাস, এলপিজি আমদানির চুক্তি করেছে। আমেরিকা ও ন্যাটোর প্রবল চাপ উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ভূয়সী প্রশংসা করে রাশিয়া। মস্কোর তরফে জানিয়ে দেওয়া হয়, ভারত রাশিয়া সম্পর্ক অটুট, যে কোনো হস্তক্ষেপের চেষ্টা ব্যর্থ হবে। আমেরিকার হুমকির মুখেও ভারত যেভাবে নিজের অবস্থানে অনড় থেকেছে, তাকে নির্ভরযোগ্য প্রকৃত কৌশলগত সম্পর্ক হিসেবে অভিহিত করে রাশিয়া। বিভিন্ন সামরিক ও অসামরিক উৎপাদন, মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি এবং রাশিয়ার তেল খনিতে ভারতের বিনিয়োগ সহ একাধিক বড় প্রকল্পে দুই দেশ বর্তমানে যুক্ত রয়েছে। এছাড়াও ডলারের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব মুদ্রায় লেনদেন এবং বিকল্প লজিস্টিক রুট তৈরির বিষয়ে দুদেশ একযোগে কাজ করছে। একদিকে শুল্ক নিয়ে আমেরিকার রক্তচক্ষু, আরেকদিকে বরাবরের বন্ধু রাশিয়া। কূটনীতির পাশায় কোন অক্ষের দাম দেবে ভারত, তা নিয়ে জল্পনার মধ্যে গত সেপ্টেম্বরে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে দেখা যায় এই ছবি। এক মঞ্চে আলাপচারিতায় ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুষ্ঠান শুরুর আগে সেই মঞ্চে একে অপরকে আলিঙ্গনও করেন মোদী ও পুতিন। আমেরিকার দাদাগিরিকে পরোক্ষ বার্তা দিতেই কি গ্লোবাল সাউথের এই উত্থান, তা নিয়ে কূটনৈতিক মহলে কাটাছেঁড়া চলে বিস্তর।
চলতি বছরে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার কথা থাকলেও আমেরিকার প্রেসিডেন্টের সফর বাতিল হয়। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ভারত আমেরিকা শুল্ক সংঘাতের মধ্যেই চলতি মাসে নয়াদিল্লি ঘুরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 28 ঘন্টার সেই সফরে একাধিক বাণিজ্য চুক্তি ও মৌ স্বাক্ষর হয়, যা আগামী দশকে দুদেশের কূটনীতির রোডম্যাপ হিসেবেই দেখা হচ্ছে। এই আবহে বারবার চর্চায় উঠে আসতে থাকে ভারত ব্রিটেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ, যাকে ঐতিহাসিক চুক্তি বলছেন অনেকে। এই চুক্তি অনুযায়ী রপ্তানি ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে ভারত। এই চুক্তির ফলে প্রায় 23 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় রপ্তানি পণ্যের 99% শুল্কমুক্তভাবে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। আমেরিকার শুল্ক ধাক্কায় ঠিক যে ক্ষেত্র আঘাত পেয়েছিল, সেই কৃষি, সামুদ্রিক পণ্য, চামড়া, বস্ত্রশিল্প, ইঞ্জিনিয়ারিং, রত্ন, অলংকার, ওষুধ, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক শিল্প সরাসরি উপকৃত হবে বলছেন বিশেষজ্ঞরা। समय खत्म हो गया। हाँ हाँ, तो इतना सा था विश्व खबर, तो हम चलते हैं चलते हैं चलते हैं। हाँ जेलर साहब, अब हम भी चलते हैं। सबको आने वाली नई साल की बहुत सारी शुभकामनाएं। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।